বাংলাদেশের রাজনীতি সীমান্ত পেরিয়ে আজ বিশ্বমঞ্চে ছড়িয়ে পড়েছে। এই ছড়িয়ে পড়াটা কোনো ইতিবাচক উদাহরণ হয়ে আসেনি, বরং পুরোটাই নেতিবাচক। নিউ ইয়র্ক, লন্ডন, টরন্টো কিংবা দুবাই, যেখানেই বাংলাদেশি প্রবাসী আছেন সেখানেই যেন দেশীয় রাজনীতির প্রতিধ্বনি। সাম্প্রতিক ঘটনাগুলো যেন বিভিন্ন দেশে বাংলাদেশের রাজনীতিরই আন্তর্জাতিক রঙ্গমঞ্চ হয়ে উঠেছে। এখন সবচেয়ে আলোচনা হচ্ছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে জাতিসংঘ অধিবেশনের সফর সঙ্গী হওয়া রাজনৈতিক প্রতিনিধিদের উপর, বিশেষ করে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির সদস্য সচিব আখতার হোসেনকে ডিম ছোড়ার ঘটনা। এর আগে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমকে ঘিরে এমন ঘটনা ঘটেছে। আইন উপদেষ্টা আসিফ নজরুলও এমন ঘটনার শিকার হয়েছেন। কেন এমন হচ্ছে, কি অর্জন হয় আর কি বিসর্জন যায় এসব ঘটনার মধ্যে দিয়ে? কেন বিদেশের মাটিতেও বাংলাদেশের রাজনৈতিক লড়াই এত তীব্র? এসব প্রশ্ন সামনে নিয়েই আমাদের আজকের প্রেক্ষাপট। শুরুতেই বাংলাদেশের প্রবাসী রাজনীতির ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে কথা বলি। বাংলাদেশের প্রবাসী কমিউনিটি সবসময়ই রাজনৈতিকভাবে সক্রিয়। মুক্তিযুদ্ধের সময় লন্ডন ছিল মুক্তিকামী বুদ্ধিজীবী ও রাজনীতিকদের ঘাঁটি। স্বাধীনতার পরও আওয়ামী লীগ ও বিএনপি দুদলই তাদের সমর্থন ভিত্তি গড়ে তোলে ইউরোপ, আমেরিকায়, মধ্যপ্রাচ্যে। সময়ের সাথে পাল্লা দিয়ে প্রবাসীরা শুধু রেমিটেন্সই পাঠাননি, রাজনৈতিক শক্তি, অর্থনৈতিক সহায়তা আর আন্তর্জাতিক লবিংয়েও ভূমিকা রেখেছেন। কিন্তু এই প্রবাসী রাজনীতি কখনো দলীয় বিভাজন মুক্ত থাকেনি। কেউ কেউ হয়তো বলবেন কখনোই ইতিবাচক ঐক্যে রূপ নেয়নি, বরং দেশের ভেতরের রাজনৈতিক বিভাজনকে বিদেশে আরও ধারালো করে তুলেছে। 2024 সালের 5 আগস্ট বাংলাদেশের রাজনীতিকেই ওলট পালট করে দিয়েছে। যারা দীর্ঘদিন ক্ষমতার মসনদে বসেছিল, নিরাপদ ভেবেছিল, তাদের মসনদ ধসে পড়েছে। দেশ থেকেই বিতাড়িত হয়েছে বা পালিয়ে গিয়েছে অনেক নেতাকর্মী। ঠিকানা হয়েছে বিশ্বের বিভিন্ন দেশে। আওয়ামী লীগের পতন হয়েছে কিন্তু থেমে যায়নি। দেশান্তরে যেখানেই ছড়িয়ে পড়েছে সেখানেই সক্রিয় হয়েছে। এভাবেই রাজনীতির ভূমিকম্প হয়েছে দেশে, কিন্তু তার লাভা ছড়িয়ে পড়েছে বিদেশে। তারই ফলাফল আমরা দেখতে পাচ্ছি নিউ ইয়র্কে, লন্ডনে বা জেনেভায়। জাতিসংঘ সাধারণ পরিষদের 80তম অধিবেশন বসবে। স্বাভাবিকভাবে বর্তমান বাস্তবতায় প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস যোগ দেবেন সে অধিবেশনে। তবে এবার প্রধান উপদেষ্টার জাতিসংঘ অধিবেশনে যোগ দেওয়াটা একটা ভিন্ন চমক তৈরি করেছে, কারণ তিনি এবার সাথে নিয়েছেন বিএনপি, জামায়াত ও এনসিপি প্রতিনিধিদের। রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গী করা নিয়েও বিস্তর কথা হয়েছে। কারো কারো মতে এটা একটা দূরদর্শী সিদ্ধান্ত। কেউ কেউ বলেন নিউ ইয়র্কে বসে রাজনৈতিক দলগুলোর মধ্যে দ্বন্দ্ব মেটানোর চেষ্টা করবেন অধ্যাপক ইউনূস। আবার কেউ কেউ বাঁকা করে বলেন নিজের নিরাপত্তার জন্যই রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের সাথে নিয়েছেন তিনি। 22 সেপ্টেম্বর বিকেলে প্রধান উপদেষ্টার সফর সঙ্গে রাজনৈতিক দলের প্রতিনিধিরা নিউ ইয়র্কে বিমানবন্দর থেকে বেরিয়ে এলেন। তখন বাইরে ভিন্ন দৃশ্য। প্রতিবাদ মুখর আওয়ামী লীগের কর্মী সমর্থকেরা সেখানে অবস্থান নিয়েছিলেন। বিমানবন্দর থেকে বেরোনোর পথে এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের সঙ্গে হাঁটছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও এনসিপি নেত্রী তাসনিম জারা। তখন আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকেরা তাসনিম জারাকে লক্ষ্য করে কটূক্তি করেন। শুরু হয় বিক্ষোভ। এক পর্যায়ে তারা এনসিপি নেতা আখতার হোসেনের পিঠে 2টি ডিম ছুঁড়ে মারেন। এ ঘটনার পরে সেখানকার যুবলীগ কর্মী মিজানুর রহমানকে আটক করেছে নিউ ইয়র্ক পুলিশ। এমন অপ্রীতিকর ঘটনা পুরো দেশের জন্য অস্বস্তিকর হলেও আওয়ামী লীগের অনেকের কাছেই হয়তো ঘটনাটা বিরচিত। নিউ ইয়র্ক থেকে এবার চলুন লন্ডনে যাওয়া যাক। সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহ সোয়ার্স বিশ্ববিদ্যালয়ে এক সেমিনারে যোগ দিতে লন্ডন গিয়েছিলেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। ওই অনুষ্ঠান স্থলের বাইরে বিক্ষোভ করছিলেন প্রবাসী আওয়ামী লীগের কর্মী সমর্থকেরা। সেমিনার শেষে বের হওয়ার সময় উপদেষ্টা মাহফুজ আলমের গাড়ি লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন বিক্ষোভকারীরা। পরে জানা যায় তখন ওই গাড়িতে ছিলেন না উপদেষ্টা মাহফুজ আলম।
লন্ডন থেকে এবার চলুন সুইজারল্যান্ডের জেনেভায় যাই। 2024 সালের নভেম্বরের প্রথম সপ্তাহ সুইজারল্যান্ডের জেনেভায় আন্তর্জাতিক শ্রম সংস্থার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে দেশে ফিরছিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি যখন জেনেভা বিমানবন্দরে পৌঁছান তখন একদল লোক এসে আইন উপদেষ্টাকে ঘিরে ধরেন। উপদেষ্টা জেনেভা বিমানবন্দরে প্রবেশের আগ পর্যন্ত হেনস্থাকারীরা তাকে বিরক্ত করতে থাকেন। কেন এমন হচ্ছে? এই প্রশ্নের উত্তর যদি খোঁজেন তাহলে মোটা দাগে বেশ কয়েকটি উত্তর পাবেন। 1. গণ অভ্যুত্থানের ভুক্তভোগী। আওয়ামী লীগ নেতাকর্মী আর সমর্থকেরা মনে করছেন তারা গণ অভ্যুত্থানের ভুক্তভোগী, ফলে প্রতিটি মঞ্চে প্রতিরোধ দেখানো তাদের রাজনৈতিক দায়। 2. ইউনুস ফ্যাক্টর। নোবেলজয়ী মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা হওয়ায় আন্তর্জাতিক মহলের বিশেষ দৃষ্টি আছে বাংলাদেশের প্রতি। প্রতিবাদ বা বিক্ষোভকারীরা মনে করেন বিদেশে এসব কর্মকাণ্ড করলে আন্তর্জাতিক মহলে বা গণমাধ্যমে এসব ঘটনা প্রচার হবে এবং অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড প্রশ্নবিদ্ধ হবে। এটা একটা রাজনৈতিক কৌশল। 3. প্রবাসে নিরাপদ মঞ্চ। বিদেশে সরাসরি প্রতিবাদ করলে স্থানীয় প্রশাসন সাধারণত কঠোর হয় না, তাই এসব কর্মসূচি চালানো তুলনামূলকভাবে সহজ। 4. নেতাকর্মীদের চাঙ্গা রাখা। আপনারা দেখেছেন বিদেশে এমন যেসব ঘটনা ঘটেছে সবগুলোরই ছবি এবং ভিডিওর সাথে সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এর মাধ্যমে একদিকে দলীয় নেতাকর্মীদের চাঙ্গা রাখা যায়, অন্যদিকে সরকারকেও অস্বস্তিতে রাখা যায়, সাথে সাথে দলের সাংগঠনিক শক্তিও তুলে ধরা যায়। আগে প্রবাসী রাজনীতি ছিল মূলত আওয়ামী লীগ বনাম বিএনপির দ্বন্দ্ব, কিন্তু এটা এখন বহুপাক্ষিক হয়ে গেছে। 2024-এর 5 আগস্টের পর প্রত্যক্ষভাবে আওয়ামী লীগের প্রধান প্রতিপক্ষ হয়ে উঠেছে এনসিপি। এমনকি ওই অভ্যুত্থানের পর যেহেতু অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে, সেহেতু সেই সরকারের লোকজনও এখন তাদের প্রতিপক্ষ। তার মানে এখন প্রবাসী রাজনীতির ঐতিহাসিক ধারা শুধু পাল্টে গেছে এমন নয়, বিদেশের মাটিকে বাংলাদেশের রাজনৈতিক দ্বন্দ্বের অস্থায়ী যুদ্ধক্ষেত্র বানিয়েছে। দেশে যারা জুলাই যোদ্ধা, বিদেশে থাকা আওয়ামী লীগের কর্মী সমর্থকদের কাছে তারা জুলাই সন্ত্রাসী। এসব কর্মকাণ্ডের মাধ্যমে আওয়ামী লীগ ও তাদের অনুসারীরা দেখাতে চাইছে যে তাদের পতন কোনো সমাপ্তি নয়, তারা এখনো মাঠে আছে, প্রবাসেও আওয়াজ তুলছে। এখন নিশ্চয়ই আপনি প্রশ্ন করবেন যে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখনও তো বিএনপির প্রবাসী নেতাকর্মীরা এমন প্রতিবাদ বিক্ষোভ করেছে। হ্যাঁ, ঘটনা সত্য, কিন্তু খেয়াল করে দেখুন তখন প্রতিবাদ বিক্ষোভ এতটা মারমুখী, এতটা অসহিষ্ণু হয়ে ওঠেনি। তখন অন্তর্বর্তী সরকার বা এনসিপির মতো কোনো প্রতিপক্ষ ছিল না। বিশ্লেষকদের দৃষ্টিতে বিদেশের মাটিতে সংঘাত আসলে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির অসহিষ্ণুতার প্রতিচ্ছবি। এবার চলুন এসব কর্মকাণ্ডের পরিণতি ও প্রভাব নিয়ে কথা বলি। 1. আন্তর্জাতিক ভাবমূর্তির ক্ষতি। বিদেশি মিডিয়ায় এসব সংঘাত বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিকে অস্থির ও অপরিণত হিসেবে তুলে ধরে। আন্তর্জাতিক মহলে বাংলাদেশের ভাবমূর্তির দ্বিধা তৈরি হয়। একদিকে তত্ত্বাবধায়ক সরকার সংস্কার আর বৈধতার বার্তা দিতে চাইছে, অন্যদিকে প্রতিপক্ষ বলছে তারা জনগণের অধিকার হরণ করেছে। 2. প্রবাসী সমাজে বিভাজন। একই দেশের নাগরিক হয়েও প্রবাসীরা দলীয়ভাবে বিভক্ত। সামাজিক অনুষ্ঠান, ব্যবসা, এমনকি ধর্মীয় আয়োজনে পর্যন্ত এর প্রভাব পড়ে। 3. আইনগত ঝুঁকি। লন্ডন বা নিউ ইয়র্কে যদি শারীরিক হামলার ঘটনা ঘটে তবে তা স্থানীয় আইন ভঙ্গ করে। এতে প্রবাসী কমিউনিটির উপর নেতিবাচক প্রভাব পড়বে। 4. কূটনৈতিক চাপ। এমন ঘটনাগুলো সংশ্লিষ্ট দেশের সরকারকে বিরক্ত করে। প্রশ্ন ওঠে, বাংলাদেশি রাজনীতি কি তাদের মাটিতেও অশান্তি বয়ে আনছে? বিদেশি নীতি নির্ধারকরা ভাবতে থাকেন বাংলাদেশ কি সত্যিই রাজনৈতিক স্থিতিশীলতার পথে এগোচ্ছে? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন নির্বাচনের সময় যত ঘনিয়ে আসবে এই ধরনের প্রবাসী রাজনৈতিক সংঘাত আরও তীব্র হতে পারে। বিশেষত যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে, যেখানে প্রবাসী বাংলাদেশিদের রাজনৈতিক লবিং শক্তিশালী, সেখানেই দ্বন্দ্বের সম্ভাবনা বেশি। পাশাপাশি কূটনৈতিক মহলও চাপের মুখে পড়তে পারে, কারণ এসব কর্মকাণ্ডের কারণে বাংলাদেশি নেতাদের সফর নিরাপদ রাখতে
বিশেষ নিরাপত্তা দিতে হবে। একই সঙ্গে স্থানীয় আইনের ফাঁদে পড়ার আশঙ্কাও প্রবল, কারণ প্রবাসে বারবার শারীরিক হামলা স্থানীয় সরকারের ধৈর্যচ্যুতি ঘটাতে পারে। বিদেশের মাটিতে মত প্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের অন্যতম স্তম্ভ, কিন্তু শারীরিক হেনস্থা, টিম নিক্ষেপ, অপমান এসব কর্মকাণ্ড বাংলাদেশি রাজনীতিকে বিশ্বমঞ্চে হাস্যকর করে তুলছে। মূল প্রশ্নটা তো থেকেই যায়, আমরা কি রাজনীতিকে ইতিবাচক প্রতিযোগিতার জায়গায় নিয়ে যেতে পারবো, নাকি দলীয় বিভক্তিকে বিদেশের রাস্তাঘাটেও টেনে নিয়ে যাব?